2025 সালের প্রথম 4 মাসে অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিলে রাজ্যে খুন হয়েছে 27 জন। সম্প্রতি ত্রিকোণ প্রেমের জেরে খুন হলো বছর 24-এর এক তরতাজা যুবক। ট্রলি ভর্তি করে মৃতদেহ নিয়ে যাওয়া হলো রাজধানী থেকে প্রায় 120 কিলোমিটার দূরে গন্ডাছড়া। রাখা হলো আইসক্রিমের ফ্রিজে। 8 তারিখ থেকে নিখোঁজ শরীফুল হাসানকে ঘটনার 3 দিন পর 11 তারিখ মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিখোঁজ যুবকের পরিবার পুলিশ প্রশাসনের দায় সারা মনোভাবের জন্য ক্ষোভ প্রকাশ করে। রাজ্যে দিন দিন অপরাধ প্রবণতা বাড়ছে বলে অভিযোগ করছে বিরোধী দলগুলো। সম্প্রতি প্রদেশ যুব কংগ্রেস সহসভাপতি সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যকে ঘিরে তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। প্রতিবাদের ভাষা কেন সীমা লঙ্ঘন করছে রাজনৈতিক শিষ্টাচারে, এমন বহু প্রশ্ন জাগছে। তবে বুক ফুলিয়ে অপরাধীরা যখন খুন, ছিনতাই এবং ডাকাতির মতো ঘটনাকে সংঘটিত করে, তখন প্রশ্ন জাগে রাজ্য কতটা নিরাপদ। ঠান্ডা মাথায় প্ল্যান করে আগের দুদিন আগে ট্রলি কিনে খুন করে যখন মৃতদেহ এত দূরে নিয়ে যাওয়া হয়, তখন রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন জাগে। আধুনিক অপরাধ দমনে দেশে নতুন আইন চালু করা হলেও এই রাজ্যে পুলিশের ব্যর্থতায় প্রতিনিয়ত কোথাও না কোথাও কোনো না কোনো অপরাধ সংঘটিত হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যে কোনো ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেও পুলিশ প্রশাসনের গাফিলতি নিয়ে সরব হচ্ছে বিভিন্ন মহল। পুলিশ একদিকে অপরাধ রোধে যেমন ব্যর্থ, ঠিক তেমনি অপরাধীদের গ্রেপ্তার করা নিয়েও ব্যর্থ বলে মনে করছেন অনেকে। তাই প্রশ্ন জাগে, পুলিশের এই ব্যর্থতা কিসের ইঙ্গিত? নিজ দায়িত্ব পালনে পুলিশ কি কোনোভাবে অবহেলা করছে, নাকি পুলিশের ওপর অদৃশ্য কোনো চাপ রয়েছে? বর্তমানে কেমন আছে রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলা? বিরোধীরা বলছে রাজ্য জুড়ে অরাজকতা চলছে, গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। আর শাসক বিজেপি দলের নেতৃত্বরা বলছে রাজ্যের রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতি পরিবর্তন হয়েছে। সত্যি কি তাই? কেমন ছিল আগের পরিবেশ, এখন কেমন? জানা ও বোঝা প্রয়োজন। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রাজ্যের আইন শৃঙ্খলার নানান বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী এবং প্রাক্তন পুলিশ আধিকারিক নন্দন সরকার। দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। নন্দনবাবু, রাজ্যের আইন শৃঙ্খলা সুস্থ ও সবল রাখতে বর্তমান সরকার যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করছে বলছেন মুখ্যমন্ত্রী, অথচ বিরোধীরা বলছে রাজ্যে অরাজকতা চলছে, আইনের শাসন নেই। আপনি তো বিভিন্ন সরকারের আমল দেখেছেন, কাজ করেছেন এবং প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে শহর অবধি আপনি বিভিন্নভাবে আইনের সাথে জড়িয়ে এমন অনেক কাজ করেছেন। প্রাক্তন পুলিশ আধিকারিক আপনি, কি মনে করেন রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন চলছে? ধন্যবাদ। প্রথমে বলবো যে আমি প্রায় 35 বছর থেকে 40 বছর ত্রিপুরা পুলিশে কাজ করে এখন এখানে। তারপরে আমি বিভিন্ন শাসন দেখেছি, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের যে শাসন সেটা দেখেছি। পুলিশের উপর খবরদারি সেটা প্রত্যেকটা শাসকের জমানায় ছিল এবং আছে এবং ভবিষ্যতে থাকবে। তার একটা প্রধান কারণ হলো পুলিশ রাজ্য তালিকাভুক্ত, অর্থাৎ কেন্দ্রীয় যে তালিকা আছে সেখানে আইন শৃঙ্খলাটাকে রাখা হয়েছে রাজ্য তালিকায়, সেই কারণে পুলিশ স্বাভাবিকভাবে রাজ্য তালিকাভুক্ত। এখন রাজ্য তালিকা থাকলে কি হয়, খুব সংকীর্ণ একটা পরিসরে পুলিশ এসে যায়। অর্থাৎ পুলিশের সাধারণ একটা ভুল ত্রুটি বা যে কোনো একটা কিছু হলেই সেখানে বদলি, সেখানে তার বিরুদ্ধে ইনকোয়ারি এবং বিভিন্ন ধরনের মানে প্রতিশোধমূলক অ্যাকশন নেওয়া শুরু হয়ে যায়, যতক্ষণ না পুলিশ শাসক দলের আজ্ঞাবহ হয়ে কাজ করে এবং শাসক দলের স্বার্থে কাজ করে। একটা কথা পুলিশে চালু আছে যে হ্যাঁ, তুমি 60% কাজ করো শাসক দলের পক্ষে এবং 40% কাজ করো বিরোধী দলের পক্ষে, কিন্তু সেটা বাস্তবে হয় না। কারণ বাস্তবে দেখা গেছে কি যে পুলিশের মানে ম্যাক্সিমাম লোকজনই শাসক দলের হয়ে কাজ করতে অভ্যস্ত হয়ে গেছে। এটা দীর্ঘদিনের একটা সংস্কার, দীর্ঘদিনের একটা যে ফিয়ার সাইকোসিস সেটা নিয়ে হচ্ছে। ত্রিপুরা পুলিশের কথাই বলছি, কারণ যেহেতু আমরা আজকের ডিসকাশনটা ত্রিপুরা পুলিশ নিয়ে বলছি। ত্রিপুরা পুলিশে কিন্তু ডিএসপি এন্ড এভাব লেভেলে পোস্টিংটা খুব তাৎপর্যপূর্ণ। অর্থাৎ আপনি ভালো কাজ করছেন তো আপনাকে
সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে রাখবে। যে মুহূর্তে আপনি দেখছে আপনাকে দিয়ে কাজ হচ্ছে না, সেই মুহূর্তে আপনাকে কিন্তু টিএসআর এবং প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আপনাকে পোস্টিং দিয়ে দেবে। আচ্ছা, তো এই যে বদলির একটা ভয়, দেখুন একটা লোক যদি আনন্দবাজারে পোস্টিং হয় কোন পুলিশ অফিসার, আর তার পোস্টিংটা যদি আগরতলা পশ্চিম থানা হয়, এটা কিন্তু রাত দিন তফাৎ হয়ে যায়। আচ্ছা, অর্থাৎ ওখানে কাজ কম, কিন্তু ওখানে বাড়িঘরের লোকজনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তার মধ্যে হয়তো বিভিন্ন ধরনের এক্সট্রিমিস্টের সমস্যা থাকতে পারে। তো নানা কারণে সবাই চায় যে আমি শহরে থাকি। তো শহরে থাকতে হলে কি হবে, আমি সরকারের যে মানে রুলিং যে পার্টি আছে সেই রুলিং পার্টির হয়ে আমি কাজ করব। অর্থাৎ রুলিং পার্টির কাজকর্ম নিয়ে আমি সবসময় আমি একটা আমার মধ্যে একটা মানে সতর্কতা থাকবে যে রুলিং পার্টির যাতে কোনো ধরনের স্বার্থহানি না হয়, ওরা যাতে আমার উপর রাগ করতে না পারে। এটা কিন্তু খুব বাস্তব সত্য, না এটা খুব বাস্তব সত্য। এখন এই যে স্রোতের আবর্তে সবাই গা ভাসিয়ে দিয়েছে, সেখানে মুষ্টিমেয় কিছু পুলিশ অফিসার যারা এর পক্ষে নেই, অর্থাৎ তারা বলছে যে আইনের শাসন, যে না আমি যেটা আইনে আছে যেটা ইয়ে বলছে আমি সেভাবেই চলবো, এদের অবস্থা কিন্তু পুলিশে খুব খারাপ। এদের বিভিন্নভাবে বিভিন্ন টিএসআর ব্যাটালিয়ন বা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এদের বদলি করে দেওয়া হয়েছে। তার ফলে কি হচ্ছে, শহর কেন্দ্রিক পুলিশি ব্যবস্থা এবং গ্রামীণ পুলিশি ব্যবস্থার মধ্যে যে একটা ডেলিকেট ব্যালেন্স দরকার, সেটা কিন্তু এখন নেই। অর্থাৎ ভালো ভালো অফিসাররা সব প্রত্যন্ত অঞ্চলে পোস্টিং হয়ে আছে, যেখানে ওদের কোনো তেমন একটা কাজ নেই। আর শহরের পুলিশি ব্যবস্থায় অভিজ্ঞ পুলিশ অফিসারদের কিন্তু মানে পোস্টিং দেওয়া হয়েছে গ্রামে, গ্রামের যারা একদম অনভিজ্ঞ এদের পোস্টিং দেওয়া হয়েছে শহরে। স্বাভাবিকভাবে আপনি একটা ল অ্যান্ড অর্ডারের মধ্যে একটা বিরাট পার্থক্য লক্ষ্য করবেন। এখন আপনি যেটা বলেছেন যে ডিফারেন্সটা কি, বিভিন্ন মানে রাজনৈতিক দল তো বিভিন্ন সময় ক্ষমতায় ছিল, সেটা কংগ্রেস ছিল, সেটা বামপন্থীরা ছিল, সেটা এখন বিজেপি আছে। এরা পুলিশ কিন্তু সবার আগে টের পায়, অর্থাৎ কোন দল ক্ষমতায় আসবে। আপনি দেখবেন পুলিশের মানে কন্ডাক্ট দেখে, ওদের হালচাল দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে গভর্নমেন্টটা বোধহয় চেঞ্জ হবে এবার। আচ্ছা, এরা কি করে জানি টের পেয়ে যায়। তো সেখানে মৌলিক কোনো পার্থক্য কিন্তু নেই। অর্থাৎ বামফ্রন্টের সময় যে সরকারি ব্যবস্থায় পুলিশের উপর হস্তক্ষেপ, একই সঙ্গে কংগ্রেস আমলে পুলিশের উপর হস্তক্ষেপ মানে জোট আমলে, একই সঙ্গে এখন বিজেপির আমলে ইয়ে একটু ডিফারেন্স একটু আছে। আমি সেটা আপনি বলবেন না যে আমি শাসক দলের হয়ে কথা বলছি। পুলিশে দুটো জিনিস আছে, একটা অ্যান্টিসিপেট করা, অর্থাৎ ইনডাইরেক্ট থ্রেট, যে আমি এই কাজটা করলে বোধহয় আমার উপর রুলিং পার্টি অ্যাকশন নিয়ে নেবে, সেটা ওই পুলিশ অফিসারের ব্যক্তিগত দায়িত্ব। আরেকটা আছে কি আসলেই হস্তক্ষেপ হয় আচ্ছা পুলিশের কাজে, সেটা আরেকটা ব্যাপার। আরেকটা হলো আমি হস্তক্ষেপ হয় না, কোনো কিছু হয় না, কিন্তু আমি ধরে নেব যে এটা করলে হয়তো রুলিং পার্টি আমার উপর রাগ করবে, আমি এটা করব না। তো সেটা এইসব পুলিশ অফিসারদের ব্যক্তিগত একটা ব্যাপার, যেখানে হয়তো সরকারের কিছু করার আগেই ওরা কাজটা করে দেয়। অর্থাৎ আমি ঠিক মতো জায়গায় পোস্টিং পাবো, ঠিক মতো সুন্দরভাবে আমার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবো, আমি বাড়ি ঘরে থাকবো, সেরকম একটা ভাবনা চিন্তা কিন্তু পুলিশ অফিসারের মধ্যে একটা কাজ করে। এবং কাজ করার ফলে কি হয়, যেমন এখন বিজেপি গভর্নমেন্ট আছে, তো বিজেপি গভর্নমেন্ট হয়তো পছন্দ করে না যে বাস বিচার করা, যারা আসামি আছে তাদের মানে ওদের পার্টি রুলিং পার্টির না বিরোধী দলের সেই সব কত পার্টি চায়ও না আদৌ পুলিশ এটা দেখুক, যে পুলিশ এটা দেখবে। কিন্তু পুলিশের যারা ওই ব্যাপারে দায়িত্ব প্রাপ্ত, এরা ভাবে আমি যদি এই বিজেপির লোককে অ্যারেস্ট করি তাহলে, এই যে অ্যান্টিসিপেট করা, সেখান থেকে কিন্তু আরো অনেকগুলো সমস্যা তৈরি হচ্ছে। অর্থাৎ রুলিং পার্টির যেমন মান মর্যাদা চলে যাচ্ছে, যে নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, বিরোধীরা একই সঙ্গে সুযোগ পাচ্ছে। কিন্তু বামপন্থীর আমলে একটা জিনিস ছিল যে আপনি হয়তো মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, ওরা কিন্তু আপনাকে ডাইরেক্টলি কিছু বলতো না। অর্থাৎ আপনি ওদের বিরুদ্ধে কোনো কাজ করেছেন তো ওরা আপনাকে ডাইরেক্ট কিছু বলবে না, কিন্তু দেখবেন যে উইদিন 7 days আপনার যে কোনো একটা জায়গাতে ট্রান্সফার হয়ে গেছে। ডাইরেক্টলি এসে থানাতে গিয়ে হুম্বিতম্বি করা বা ধমক দেখানো, ওগুলো ওরা করতো না, ওরা খুব ঠান্ডা মাথায় কাজ করতো। কিন্তু ওদের ইন্টারফিয়ারেন্স পুলিশের উপর সব থেকে বেশি ছিল। আর কংগ্রেস আমলে কি ছিল, ওদের ইনডাইরেক্ট ইন্টারফিয়ারেন্স কম ছিল, ডাইরেক্ট ইন্টারফিয়ারেন্সটা অনেক বেশি ছিল। আচ্ছা, বামপন্থীরা করতো ইনডাইরেক্ট ইন্টারফিয়ারেন্স, ডাইরেক্ট ইন্টারফিয়ারেন্সটা করতো না। কিন্তু ইনডাইরেক্ট ইন্টারফিয়ারেন্স বদলি হয়ে যাচ্ছে। হ্যাঁ,
মানে অনেকভাবেই ওদের নানাভাবে হেনস্থা করতো। কোন একটা সাধারণ ইস্যু তো হলে ইনকোয়ারি লাগিয়ে দিত বামফ্রন্টের সময়। আর কংগ্রেসীরা কি করতো, থানাতে গিয়ে মারধর করা, পুলিশ অফিসারদের স্টার ছেড়ে নেওয়া থেকে শুরু করে, অর্থাৎ এগুলো সব ডাইরেক্ট অ্যাকশন। ইনডাইরেক্ট ওদের কোনো ড্যাপ ছিল না, জোট আমলের কোনো ড্যাপ ছিল না। এটা ডাইরেক্টলি যেটা থানাতে গিয়ে ভাঙচুর টাংচুর যা কিছু করতো, কিন্তু একটা পরিকল্পনা মাফিক পুলিশ অফিসারদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, সেটা তখন হয়নি, এটা বামফ্রন্টের সময় হয়েছে। এবং বামফ্রন্ট এরকম করে পুলিশ অফিসারদের এমন কবজা করে নিয়েছিল যে পুলিশ অফিসারটা একটা বুঝতোই যে আমি যদি এখন বামফ্রন্টের হয়ে কাজ না করি তাহলে কিন্তু আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আপনি দেখুন না ওই সময়ের লিস্টটা আপনি দেখুন, ভালো ভালো পুলিশ অফিসার দড়াই ডিস্ট্রিক্ট, নর্থ ডিস্ট্রিক্ট, এসব জায়গায় টিএসআর পিএসআর এসব ফেলে রেখেছে দীর্ঘদিন ধরে। হ্যাঁ, তো সেরকম আমাদের ডিপার্টমেন্টে নয়, সেরকম এডুকেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে এডুকেশন ডিপার্টমেন্টে একটা লোককে দেখেছি সোলেন্টাদের 26 বছর পরে আছে, ও জমি কিনে ওখানে হালচাল শুরু করে দিয়েছে। ঠিক, আসবো আমি এই বিষয়টাতে আসবো। এই যে ডিপার্টমেন্টে এই যে বদলি নীতির জন্যই, মানে এই যেটা আপনি বলছিলেন যে অ্যান্টিসিপেশন, যে আমার না বদলি হয়ে যায় তার জন্য শাসক দল, এগুলো শাসক দল না বললেও এরা করে, কারণ অতীত অভিজ্ঞতা থেকে দেখেছে যে শাসক দলের হয়ে কাজ না করলে তার পরিণতি কি হয়। এবং সেখানে আরেকটা জিনিস আমি আপনাকে বলছি, বললে তো পুলিশ অফিসাররা আমাকে বলবে যে তুমি এসব কি বলছো। আপনি যখন রুলিং পার্টির অনুগত নন বা কোনোভাবে পুলিশ অফিসাররা, বিশেষ করে আইপিএস অফিসাররা টের পেয়েছে যে আপনার সঙ্গে রুলিং পার্টির কোনো ইয়ে নেই, আপনি রুলিং পার্টির বিরোধী, আপনাকে কিন্তু ওরাও আপনাকে কিন্তু খারাপ ব্যবহার করবে। অর্থাৎ আপনি যখন ওদের কাছে লিগ্যাল কোনো ম্যাটার নিয়ে যাবেন বা কোনো মানে ভ্যালিড কোনো একটা প্রবলেম নিয়ে যাবেন, ওরা কিন্তু আপনাকে এন্টারটেইন করবে না, কারণ ওরা এই খবরটা রাখে যে এই পুলিশ অফিসারের সঙ্গে রুলিং পার্টির ঠিক মিল নেই। তো সেটা নিয়ে ভীষণভাবে মানে হ্যাস্তন্যস্ত হতে হয়, নানা ধরনের ডিপ্রাইভেশন আসে, নানা ধরনের অনেক কিছু চলে আসে। ওকে, আসবো আপনার কাছে। সন্দীপবাবু, এই যে পুলিশের যে কাহিনী যেটা আমরা শুনলাম, এবং নন্দনবাবু এটা প্রথমবার নয়, বহুবার এই ধরনের কথাগুলো বলেছেন। এখন পুলিশকে নিয়ে যে সাধারণ মানুষের মধ্যে যে একটা চিন্তা ভাবনা, যে পুলিশ কি করে, পুলিশ কারা, এবং প্রশাসনকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে একটা ভরসার জায়গা, এই কথাগুলো শুনলে কি মনে হয়? এবং পাশাপাশি আপনি খুব কাছ থেকে রাজ্যের রাজনীতিকে দেখেছেন এবং আপনি খুব কাছ থেকে উপলব্ধি করেছেন প্রত্যেকটা রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃত্বদের এক এক সময়ের বক্তব্য আপনি শুনেছেন, তাদের বক্তব্য মনে রেখেছেন, কখন কি বলেছেন, কখন তারা বক্তব্য পাল্টেছেন, এসব দেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে, যখন আমরা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কথা বলি, বিভিন্ন আমলে আইন শৃঙ্খলার সার্বিক চিত্রটা কিভাবে পরিবর্তন হতে দেখেছেন? দেখুন, অ্যাজ অন ডেট যেটা দেখি সেটা অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টর ক্রাইমের ডাইমেনশন। আপনি দেখুন সারা ভারতবর্ষের মধ্যে রিসেন্ট পাস্টে মেঘালয় স্টেটটা একটা প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে গেছিল। সুনম রাজবংশী, অপারেশন হানিমুন আপনারা মিডিয়াটার নাম দিয়েছেন। ক্রাইমের ডাইমেনশনটা দেখুন কোত্থেকে কিভাবে কি করা হলো। সিমিলারলি এই যে আমাদের রাজ্যের যে মুসলিম ইন্দ্রনগরে যেটা ক্রাইমের ডাইমেনশনটা দেখেন, আপনার সুটকেস দুদিন আগে কেনা, তারপরে রাখা, তারপরে ডিকম্পোজিশনের হাত থেকে বাঁচানোর জন্য আইসক্রিমের যে বড় ফ্রিজ সেখানে ঢুকিয়ে রাখা। ক্রাইমের ডাইমেনশন গুলো টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা খুব হ্যাবিচুয়েটেড, সেটা হচ্ছে পশ্চিমবাংলা মিডিয়াই বলুন, ইলেকট্রনিক্সই বলুন, প্রিন্ট মিডিয়াই বলুন, আমরা আনন্দবাজার পত্রিকায় বলুন কিংবা প্রতিদিন কিংবা গণশক্তি, যে পত্রিকায় বলি না কেন, আমরা হ্যাবিচুয়েটেড ওই দিকে নিউজ বলি। ইলেকট্রনিক্স মিডিয়ার ক্ষেত্রেও সেম। পশ্চিমবাংলার ক্ষেত্রেও লক্ষ্য করে দেখবেন, আপনি যদি টিভি খুলেন, ক্রাইমের ডাইমেনশন গুলো কিরকম অদ্ভুত অদ্ভুত টাইপের ক্রাইমের ডাইমেনশন গুলো। তো এখন ক্রাইমের ডাইমেনশনের সঙ্গে আপনি জিজ্ঞেস করেছেন যে পুলিশের ভূমিকা প্লাস আইন শৃঙ্খলা, পুলিশকেও তো একদম ওই ডাইমেনশনে চিন্তা ভাবনা করতে হবে। ত্রিপুরা রাজ্যের সব পুলিশ অফিসার কোচিবর্ধন হবেন এটা আশা করা যায় না। অনেক পুলিশ অফিসার হয়তো কোচিবর্ধনের নামই জানেন না। আমার দৃষ্টিতে সর্বকালের মানে সর্বশ্রেষ্ঠ ইনভেস্টিগেটিং অফিসার, ওনার তদন্ত করা মামলা সুপ্রিম কোর্টে পর্যন্ত বহাল। ত্রিপুরারই হৃদিমোহন চক্রবর্তী কেস বহুত বছর আগের, আমরা তখন খুবই হামাগুড়ি দিই। ইনভেস্টিগেশনের ডাইমেনশনটা সঙ্গে যদি আপনি পুলিশ অফিসার ওয়েল ইকুইপড না হন যে এটা হতে পারে,
এই লোকটা এই করতে পারে, আমাকে ফলস দিল এই লোকটা, আসামি এই করলো, আলটিমেটলি কি সমস্ত কিছু এসে বর্তায় সরকারের উপর, যেই সরকারে থাকে, যে আইন শৃঙ্খলার অবস্থা খুব খারাপ। বিশেষ করে রাজ্যের যিনি কর্ণধার অথবা যিনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন, ওনাকে মানুষ বলেন যে আইন শৃঙ্খলা খুবই বাজে, তোপের মুখে উনি থাকেন। আমাদের রাজ্যের ক্ষেত্রে এই যে রিসেন্ট পাস্টে যে ঘটনাটা ঘটলো, সেটা কোনো পুলিশ অফিসার কেন, আপনি বিদগ্ধ লোক যারা, আমি পুলিশ অফিসার ছেড়ে দিন, উনি তো একটা জীবিকা হিসেবে কাজগুলো করছেন, কোন বিদগ্ধ লোক, পণ্ডিত লোক, একাডেমিশিয়ান তাদের মাথায় আসবে? তাদের মাথায়ও তো আসবে না যে এই জিনিস হতে পারে। কিন্তু আলটিমেটলি উত্তরদায়ী রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, দপ্তর কি পুলিশ প্রশাসন। তা আমি মনে করি যে পুলিশের উপর একেবারে যখন থেকে আমাদের ম্যাচুরিটি এসছে তখন থেকে দেখেছি যে পুলিশের উপর চাপ প্রশাসনিক এবং বিরোধী। আপনি দেখবেন কোন একটি ম্যাটারে যদি সরকার খুব লেজে গোবরে হয়ে যায়, ওই পার্টিকুলার পুলিশ অফিসার বা ওই থানার ওসিকে বদলি করে দেওয়া হয়। সরকার বলে যে আমরা ব্যবস্থা নিয়েছি, বিরোধীরা বেশি চাপাচাপি, বেশি আইন শৃঙ্খলার করলে ওই থানার ওসি বা এসডিপিইউ কে সরিয়ে দেওয়া হয়, ক্লোজ করা হয়। তো দিস আর দ্য থিংস। এগুলি যদি পুলিশ কোত্থেকে করবে, তার তো ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে। আমাদের রাজ্যে ক্রাইম ব্রাঞ্চ আছে, আমাদের রাজ্যে যে এই যে যেমন ধরেন নেটওয়ার্কের নাম দিয়ে যে বিভিন্ন চুরি চামারিগুলো হয়, ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চলে যায়, এই যে সাইবার ক্রাইম গুলোর ক্ষেত্রে আমাদের এখানে কি সেই ইনফ্রাস্ট্রাকচার আছে? আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেলে আমি দোষ দিই মানিক সাহাকে। আগের আমলে যদি আমার অ্যাকাউন্ট থেকে মানে প্রতারকরা টাকা করে নিত, আমি দোষ দিতাম মানিক সরকারকে। কিন্তু পুলিশ প্রশাসনকে ওই জায়গাতে ওয়েল ইকুইপড করতে যে ইনফ্রাস্ট্রাকচার, যে ফ্যাসিলিটিস গুলো তাদেরকে দেওয়া উচিত। একই পুলিশ লক্ষ্য করে দেখবেন আইন শৃঙ্খলা রক্ষা করছেন, তদন্ত করছেন, মন্ত্রীদের, রাজনৈতিক নেতাদের পৃষ্ঠপোষকতা করতে হচ্ছে। কেন একই পুলিশকে দিয়ে বারবার ইয়ার্স টুগেদার ধারাবাহিকভাবে, আর তারা যখন তাদের লেজিটিমেট ক্লেম গুলো চান, মনে আছে বোধহয় এডিনগরের পুলিশ মাঠে পুলিশকে পুলিশ দিয়ে পেটানো হয়েছিল একটি রাজ্য সরকারের পিরিয়ডে। তাদের অপরাধ কি ছিল? তারা গণতান্ত্রিক ভাবে আন্দোলন করছিলেন, একেবারে ডেমোক্রেটিক ওয়েতে, যা মহাত্মা গান্ধীর ছবিকে সামনে রেখে, ন্যাশনাল ফ্ল্যাগকে সামনে রেখে আন্দোলন করেছিলেন তারা। তাদের আন্দোলনের পর তাদেরকে নাশা, তাদের নেতৃবৃন্দদেরকে নাশা দিয়ে দেওয়া হলো। আমি আমলটা বললাম না, আমি আমল নাই বললাম, তাদের আন্দোলনের প্রতি। আপনি বলুন তো, পুলিশ একটা পুলিশ তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যারা প্রয়োজন, ব্যক্তিগত প্রয়োজনে দিনের পর দিন, মাসের পর মাস খাটার পরে ছুটি পান না, তো জব স্যাটিসফ্যাকশনটা আসবে কোত্থেকে? হয়তো তার বাবা অসুস্থ, স্ত্রী অসুস্থ, ছেলে বা মেয়ের মাধ্যমিক বা 12 পরীক্ষা, উনি প্রত্যন্ত একটা এরিয়াতে পোস্টেড, উনি ওনার অফিসারকে এসে বললেন স্যার আমার ছেলেটার পরীক্ষা, আমাকে ছুটি দিন, দেয় না। তো জব যে স্যাটিসফ্যাকশন, সে যে জবের ক্ষেত্রে সে যে কন্ট্রিবিউট করবে হোল হার্টেডলি, সেগুলো তো সে পাচ্ছে না, ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছে না। কিন্তু দায়ভার তো নিতে হবে রাজ্য সরকারকে, রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরকে তো দায়ভার তো তাদের কাঁধে পাবলিক দেবে, বিরোধীরা দেবে। বেশি ঝামেলা হয়ে গেলে সরকার ওই পার্টিকুলার পুলিশ অফিসারকে পিং পয়েন্ট করে তাকে বদলি করে দেবে, অথবা তাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেয়। তো ডাইমেনশন গুলো যেভাবে চেঞ্জ হচ্ছে, যে পুলিশ অফিসারটা আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে চাকরি পেয়ে তদন্ত করছেন, কি 30 বছর আগে, অর ইন দ্য ভার্জ অফ রিটায়ারমেন্ট যিনি আসছেন প্রায়, উনি তো চিন্তাই করতে পারেন না ওনার থোল চাকরি জীবনে যে এই ধরনের ক্রাইম হতে পারে। সো ল অ্যান্ড অর্ডারের সঙ্গে ডাইমেনশন অ্যান্ড ম্যাগনিটিউড অ্যান্ড অ্যাটিটিউড অফ দি ক্রাইম, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। ক্রাইমের ক্ষেত্রে আপনি নর্মাল যে ফিনোমেনা, যে জুরিসপ্রুডেন্স গুলো এস্টাবলিশড প্রিন্সিপল অফ ল হিসেবে এস্টাবলিশড, এই অফেন্স হলে এই হবে, এই হলে এই হবে, এগুলোর বাইরে নতুন যুব শক্তিরা যারা ক্রাইম করছেন তারা চলে যাচ্ছেন। আপনি ভাবুন, কই ইন্দুর, ভোপাল, সেখান থেকে আপনি চিন্তা করেন মেঘালয়ে অফেন্সটা করলো, আর যারা
করলো তারা ভাড়া করা আততেই, তারা কি সুন্দর ওই লোকটার সঙ্গে রাজবংশীর সঙ্গে ফ্রেন্ডলি রিলেশন হয়ে ট্রেকিং এর সময় তার সঙ্গে, ওইটা খুব স্বাভাবিক সন্দেহ। তো এই যে ডাইমেনশন গুলো এখানে হেল্প করেছে সিসিটিভি ক্যামেরা। দ্যাট মিনস what I have said earlier, that is the infrastructure. ও রাজ্য সরকারের ওই ইনফ্রাস্ট্রাকচার থাকার কারণে যদি সেখানে ঘটনার 1 ঘন্টা পরে the time of missing of the রাজবংশী, তার 1 ঘন্টা পরে 10 কিলোমিটার দূরে আততায়ীদের সঙ্গে সুনম বোধহয় তার নাম, মেটার বউটার, তাকে দেখা যায়। দ্যাট ওয়াজ দ্য মানে কিং পিং অফ দি হোল ইনভেস্টিগেশন। তার মানে কি ওই ইনফ্রাস্ট্রাকচারটা ছিল দেখে ওই সিসিটিভিতে যদি ধরা না পড়তো, তার মানে কি এই ইনফ্রাস্ট্রাকচারটা তো পুলিশ করবে না, সিসিটিভি লাগানো তো আর পুলিশের না, এটা প্রশাসনিক সিদ্ধান্ত। তার মানে প্রশাসনিক সদিচ্ছা আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এবং ধারাবাহিকভাবে মেনটেন করার ক্ষেত্রে প্রশাসনিক সদিচ্ছা এবং ইনফ্রাস্ট্রাকচার ভূমিকা আছে আমি মনে করি আর কি। এই যে কথাটা যে আলটিমেটলি পুলিশ কাজ করবে, বা পুলিশ যদি এই ধরনের ইনভেস্টিগেশন হোক বা অন্যান্য সমস্যা হোক, পুলিশ কাজ করার জন্য যেইভাবে ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন বা পুলিশের কাজের যে পরিধি প্রয়োজন, সেটা দেবার দায়িত্ব প্রশাসনের। আর ঠিক উল্টো দিকে আপনি যেটা বলছিলেন যে সরকারের বা প্রশাসনের, এবং উল্টো দিকে পুলিশ কাজ করতে পারে না কারণ পুলিশের ওপর একটা চাপ সবসময় থাকে, এবং শাসক দলের আজ্ঞাবাহক না হলে পরে পুলিশের ওপর উল্টো চাপ আসে। তাহলে এখন মানুষ তাহলে কোথায় যাবে? আইন শৃঙ্খলা কিভাবে রক্ষা হবে? দিন দিন যেভাবে ক্রাইমের ডাইমেনশন পাল্টাচ্ছে এবং নতুন নতুন আমাদের এই মোবাইলের যুগে, টেকনোলজির যুগে যেভাবে টেকনোলজি নির্ভর মানে এসব ধরনের ক্রাইম হচ্ছে, তো পুলিশ যদি আপগ্রেডেড না হয় তাহলে আইন শৃঙ্খলা কি করে রক্ষা হবে? দেখুন, কিছু ইয়ে তো আছেই, অর্থাৎ এখানে পুলিশের যে ইনফ্রাস্ট্রাকচার, লানের অ্যাডভোকেট যেটা বললেন যে কিছু ইনফ্রাস্ট্রাকচার তো পুলিশের ওখানে একটা শর্টেজ আছে, ওখানে একটা ডেফিসিট আছে পুলিশের যে টোটাল যে ইনফ্রাস্ট্রাকচার, বিশেষ করে বর্তমানে যেভাবে সাইবার ক্রাইম গুলো হচ্ছে, অর্থাৎ এবং বিভিন্ন ধরনের ক্রিমিনালরা যেরকম ধরনের ওদের মোডাস অপারেন্ডি চেঞ্জ করে নিচ্ছে, অর্থাৎ বিভিন্ন ধরনের নতুন নতুন স্ট্র্যাটেজি বা প্ল্যান তৈরি করছে, তার সঙ্গে পুলিশকে শিক্ষিত হওয়া, অর্থাৎ ওইসব ক্রাইমের সঙ্গে পরিচিত হওয়া এবং কিভাবে সেই ক্রাইমগুলোকে দ্রুত ডিটেক্ট করা যায় তার ব্যবস্থা করার জন্য পুলিশকে আরো প্রশিক্ষিত হওয়া দরকার। এবং সেই প্রশিক্ষণের জন্য কিন্তু শুধু পুলিশ অফিসার দিয়ে ট্রেনিং করালে হবে না, পুলিশ অফিসারদের বিভিন্নভাবে, ধরুন এই ফরেন্সিক যারা সায়েন্টিস্ট আছে ওদের দিয়ে, যারা সাইবার ক্রাইম নিয়ে যারা ডিল করে, যেমন সিড্যাক কিছুদিন আগে সে ট্রেনিং করেছিল, ত্রিপুরাতে ট্রেনিং করিয়েছিল পুলিশ অফিসারদের, এদের এসব ধারাবাহিকভাবে করে একটা শক্তিশালী একটা মানে ইয়ে তৈরি করতে হবে, সেল তৈরি করতে হবে, যে সেল থেকে পুলিশ অফিসারদের চট করে বদলি করা যাবে না। আমার যেটা সাজেশন, ওকে যে তৈরি করলাম সেখানে চট করে আবার ওকে আরেকটা জায়গায় বদলি করে দিলাম, তো ওকে যে শেখানো হলো তার কোনো কাজে আসছে না, কারণ সেখানে আরেকটা ওয়ার্ক এনভায়রনমেন্ট থাকছে, সেখানে অন্য কিছু ডিল করতে। আরেকটা কথা বলছি যে পুলিশের কাজটা খুব কঠিন। কিরকম কঠিন? এখানে ব্রেনের সঙ্গে আরেকটা ব্রেনের কিন্তু লড়াই হচ্ছে, অর্থাৎ যে ক্রিমিনাল তারও কিন্তু একটা হিউম্যান ব্রেন আছে, একই সঙ্গে পুলিশের ব্রেন কিন্তু ওকে ওর সঙ্গে লড়াই করে ওর থেকে এবার করে একটা ব্যাপারটা এত সহজ নয়। দু ধরনের ক্রাইম হয়, একটা ক্রাইম কিরকম হয়, এটা ইন্ডিভিজুয়াল ক্রাইম, সেটা পুলিশ কেন সেটা কেউই টের পাবে না যে কখন কাণ্ডে। এখন আমি তো একটা নববিবাহিত বা নতুন বিয়ে হয়েছে, ওদের বাসর বা ওদের যে বেডরুমে তো ঢুকে পুলিশ পাহারা দিতে পারে না যে ব্রাইডের উপর কোনো টর্চার হচ্ছে কিনা, বা ওই যে গ্রুমের উপর কোনো টর্চার হচ্ছে কিনা, সেগুলো ইন্ডিভিজুয়াল ক্রাইম। সেই ইন্ডিভিজুয়াল ক্রাইমের নকশা, স্ট্র্যাটেজি বা যে কোনো কিছু করার পরে সেটা ক্রাইমটা হয়ে যায়, সেখানে প্রিভেনশন খুব কম স্কোপ আছে পুলিশের, কারণ এগুলো হয়ে যায় যার যার পার্সোনাল বা ইন্ডিভিজুয়াল কোনো একটা স্ট্র্যাটেজি বা প্ল্যানের উপর। কিন্তু করার পরে ক্রাইমটা যখন হয়ে গেল তখন তার ডিটেকশনের দায়িত্ব কিন্তু পুলিশের উপর। পুলিশ কত দ্রুত সেই ক্রাইমটা ডিটেক্ট করতে পারছে এবং দোষীদের আইনের আওতায় নিয়ে আসছে, সেটা হলো একটা পুলিশের সাকসেস বা একটা অ্যাচিভমেন্ট। এখন আর কিছু ক্রাইম আছে সেগুলোকে বলে প্রিভেন্টিভ। আমি এখন যেটা বললাম সেটাগুলো পুলিশের ডিটেকটিভ ডিউটি, অর্থাৎ পুলিশের দুটো ডিউটি আছে, একটা প্রিভেনশন আর একটা ডিটেকশন অফ ক্রাইম। প্রিভেনশন এন্ড ডিটেকশন অফ ক্রাইমের মধ্যে ডিটেকশনটা তো পরে হবে, ক্রাইম হয়ে গেলে সেই ক্রাইমটা কি হবে সেটা ইন্ডিভিজুয়াল ক্রাইম। কিন্তু কিছু কিছু ক্রাইম আছে সেটা কালেকটিভ ক্রাইম, যেমন এই যে ধরুন এখানে এই মিছিলটা সংঘবদ্ধভাবে যেটা হয়, সংঘবদ্ধভাবে যেটা হয়, অর্থাৎ এই মিছিলটা যদি এখানে বের হয়
তো এই মিছিলটা বেরোলে মিছিলের উপর অ্যাটাক হতে পারে, মিছিলে অ্যাটাক হলে মিছিলে যারা আছে তারা আশপাশের দোকান করে হামলা মারধর করতে পারে, বা যারা মিছিলকে অ্যাটাক করেছে তারাও হামলা। হ্যাঁ, এই ধরনের ইন্টেলিজেন্স ইনপুট কিন্তু পুলিশের আলাদা দপ্তর আছে, স্পেশাল ব্রাঞ্চ বলে, এদের কাজ কিন্তু হলো R&D। কিন্তু এদের ত্রিপুরাতে আপনি জিজ্ঞেস করুন কোন ডিজিকে যে আপনাদের R&D ফ্যাসিলিটি আছে কিনা, এদের নেই। অর্থাৎ রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের কোন ধরনের ফ্যাসিলিটি এখানে নেই। অর্থাৎ প্রত্যেকটা কেস অ্যানালাইসিস, যে এই কেসটা কেন হলো, তাহলে কি কি ধরনের আমাদের ডেফিসিট ছিল, মানে মোটিভ কি ছিল, হ্যাঁ মোটিভ কি ছিল, এই যে পুঙ্খানুপুঙ্খ রূপে এগুলো এক্সট্রিমিস্টের যখন একদম খুব বাড়বাড়ন্ত ছিল তখন কিন্তু এসবিতে এর একটা সেল করা হয়েছিল, যারা প্রত্যেকটা কেসের কেস অ্যানালাইসিস তৈরি করতো, যে কি কারণ হয়েছে, পুলিশের গাফিলতি কোথায়, কেন প্রিভেন্টিভ মেজার গুলো নেওয়া হয়নি, সেগুলো। এটা এখন খুবই দরকার। অর্থাৎ আমি আপনাদের এই স্টুডিওতে বারবার একটা জিনিস বলে রাখছি, যে ইউনিফর্ম পুলিশ শুধু প্রিভেন্ট করতে পারবে, কিন্তু ইন্টেলিজেন্স ইনপুট যেটা, অর্থাৎ কোথায় কি হচ্ছে সেটা সিভিল ড্রেসে হবে। সেটা আগের দিনে এখন না। এই যে বাগদাদের খলিফা, উনি সিভিল ড্রেসে বেরিয়ে যেতেন ছদ্মবেশে, উনি কিন্তু শুনতেন যে সম্রাটের মধ্যে কে কারা কি বলছে, ভালো বলছে না খারাপ বলছে, উনি একটা আইডিয়া নিতেন। তো সেরকম পুলিশের এই যে ইন্ডিভিজুয়াল ক্রাইম গুলো তো আপনি প্রিভেন্ট কখনো করতে পারবেন না। এটা আপনি কেন, এটা যদি সকল ভগবানকেও বসিয়ে দেওয়া যায়, উনিও পারবেন না। কার ঘরে কখন কি কোন ধরনের প্ল্যান হচ্ছে। কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো ইনডাইরেক্ট থ্রেট। অর্থাৎ পুলিশের প্রতি যে ভয়, প্রশাসনের প্রতি যে ভয়, সেই ভয়টা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে মানুষের মধ্যে। সেখান থেকে কিন্তু ক্রাইম করার একটা প্রবণতা মানুষের মধ্যে এসে যাচ্ছে, যে পুলিশ কোনো ফ্যাক্টর নয়। অর্থাৎ এই যে ইনডাইরেক্ট যে ফিয়ারটা থাকে, আগে আমরা ছোটবেলায় দেখতাম সাধারণ একটা পুলিশ কনস্টেবলকে আমাদের ভয় লাগতো একদম, কিন্তু এখন এই ভয়টা কিন্তু যাচ্ছে। এটার কিন্তু একটা বিরাট পরিণতি, সমাজে ক্রাইম বেড়ে যাচ্ছে। অর্থাৎ পুলিশের প্রতি ভয়টা যখন একদম জিরো পর্যায়ে চলে যাচ্ছে, জিরো, যে না ক্রাইম করলে কিছুদিন পরে আমি একটা অ্যাডভোকেট ধরবো, কোন একটা উকিল ধরবো, তারপরে পরবর্তী সময় আমার রাজনৈতিক দাদারা আছে, আমার কিচ্ছু হবে না, ক্রাইমটা করেই ফেলি, কিচ্ছু হবে না। হয় না তো, ও ছাড়া পেয়ে গেছে, ও ছাড়া পেয়ে গেছে, এরকম ধরনের ওদের চোখের সামনে থাকে। হ্যাঁ, তো এখানে একটা সবচেয়ে বড় অবস্থা, যখন একটা প্রশাসন এবং পুলিশের প্রতি কোন ধরনের ভয় থাকে না আইন ভঙ্গকারী লোকজনের, তখন কিন্তু এরকম ক্রাইম হুটপাট করে। আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, যুদ্ধ যখন লেগে যায় দুটো কান্ট্রির মধ্যে, ভারতের সঙ্গে যখন পাকিস্তানের যুদ্ধ লেগে যায়, তখন দেখবেন যে উত্তর পূর্বাঞ্চলের স্বাধীনতাকামী বিদ্রোহীদের কিন্তু একদম অ্যাক্টিভিটি কমে যায়। নাগা বিদ্রোহী বলুন, সে কুকি বিদ্রোহীরা বলুন, যাদেরই বলুন, যখন এই যুদ্ধ লেগে যায় দেখবেন এদের কোনো অ্যাক্টিভিটি থাকে না। কারণটা কি? কারণটা হলো এখন নরমাল যে আইন সেটা চলবে না, দ্যাট ইজ এ স্টেট অফ ইমার্জেন্সি। এখন আমাদের বিরুদ্ধে কেউ মানুষের যখন পুলিশের প্রতি প্রশাসনের প্রতি একটা ভয় থাকবে যে স্টিনজেন্ট পানিশমেন্ট দিচ্ছে একটা সাধারণ কোটাতে, একটা পানিশমেন্ট 1000 লোককে সতর্ক করে দেবে, এরা ক্রাইম করতে 25 বার চিন্তা করবে। কিন্তু সেটা তো এখন হচ্ছে না। ক্রাইম করে নির্বিবাদে বেরিয়ে আসতে পারছে, কয়েকদিন জেল তো খাটা নয়, আন্ডার ট্রায়াল প্রিজনার হিসেবে কতদিন থাকে, এটাকে আবার চলে আসছে। এটা হচ্ছে একটা মেইন একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যেটা বললেন, যে পুলিশের প্রতি বা পুলিশ প্রশাসনের প্রতি যে ভয়টা মানুষের সেটা কাজ করছে না। সেটা আরেকটা বিরাট বড় উদাহরণ হচ্ছে সন্দীপবাবু, এই যে আমরা দেখলাম বিগত দিনের দুটো ঘটনা, একটা তো অবশ্যই ইন্দ্রনগরের এই ঘটনাটা, আর ইন্দ্রনগরের পাশাপাশি কিছুদিন আগে আমরা দেখলাম যে প্রদেশ যুব কংগ্রেসের সহসভাপতি ওনার ফেসবুক পোস্টে বা সামাজিক মাধ্যমে একটা পোস্ট করেছেন। সেই পোস্টে মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য, পুলিশকে নিয়ে, এবং একটা সাম্প্রদায়িক সুশ্রী দেবার একটা চেষ্টা হয়েছে। তবে এটা কিন্তু ইন্দ্রনগরের ঘটনায়ও কিন্তু এক শ্রেণী কিন্তু এই সাম্প্রদায়িক সুশ্রী দেবার চেষ্টা করছে। এখন প্রশ্ন হচ্ছে যে সামাজিক মাধ্যমে, আমার সামাজিক মাধ্যম, আমার মানে পেজ, সেখানে আমি যা খুশি তাই কি আমি বলতে পারি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বা পুলিশ প্রশাসনকে নিয়ে, বা একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে যেতে পারে, এই ধরনের মন্তব্যকে আমি ইচ্ছে করলেই করতে পারি। এটা করার পেছনে পুলিশের প্রতি ভয় বা প্রশাসনের প্রতি ভয় কোনো কিছু কি কাজ করছে না মানুষের? দেখুন, সামাজিকভাবে বাক স্বাধীনতা তো মানুষের মৌলিক অধিকার স্বীকৃত, বাক স্বাধীনতা। তো এখন বাক সংযম কতটুকু থাকবে? আপনি যদি ইতিহাসের আগে যান, মহাভারতের যুগ কিংবা তার পরবর্তীকালে আমরা যদি শ্রীরামকৃষ্ণকেও দেখি,
বাক স্বাধীনতার ক্ষেত্রে যদি সংযম না থাকে কোনো লোকের, তাহলে তো ওই লোক যা বলবে সেটা আরেকটা বিতর্কের জন্ম দেবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলার ক্ষেত্রে একটা প্রশ্ন চিহ্ন আসবেই। আপনি যে প্রশ্নটা তুলেছেন যে যুব কংগ্রেসের সহসভাপতি বলেছেন, সরকারের যেহেতু তারা বিরোধী দল, নিশ্চয়ই তাদের তো বক্তব্য থাকবেই সরকারের কোন অ্যাক্টিভিটির সম্বন্ধে, মাননীয় মুখ্যমন্ত্রীর পলিসিগত নীতি সিদ্ধান্তগুলো নিয়ে বক্তব্য তো নিশ্চয়ই থাকবে। কিন্তু বক্তব্য রাখার সময় যদি প্রত্যেকটা দলের ক্ষেত্রে, বিজেপি দলের শাসক দল যারা, তাদের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য, কথা বলার সময় বাক সংযম যদি না থাকে, যে ঘটনাটা পরবর্তীকালেও হয়েছে তার বাড়িতে গিয়ে বা পরবর্তীকালে বিভিন্ন মিছিলে ধলাই হবে, পিটাই হবে, তাহলে সিপিএম এর সঙ্গে আর তফাৎ কি রইল? এই সিপিএম কে তো এই সমস্ত অনেকগুলো কারণে, এটাই একমাত্র কারণ না, তাদের একমাত্র কংগ্রেস ভবনের সামনে দিয়ে যখন সিপিএম যেত লাঠি ডান্ডা নিয়ে, ওই জায়গাটায় আসলেই তাদের উত্তেজনাতে তারা স্লোগান ধরতো, ধলাই হবে, পেটাই হবে, পেটাই হবে, ধলাই হবে, হ্যাঁ, কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা। প্রভোকিং। তো এগুলি যদি ধরুন যে কোনো শাসক দল আবার যদি তার বিরোধী দলের অফিস কক্ষ বা তার সমর্থককে রাস্তায় দেখে কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা, তো এটাও তো সাম কাইন্ড অফ বাক সংযমতার প্রকাশ নয়। তো যিনি ফেসবুক, টুইটার, এক্স হ্যান্ডেল এগুলোকে মানে বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নয়নের ফলে আমরা এগুলোর সুযোগ সুবিধা পেয়েছি, তো এগুলো সুযোগ সুবিধা পেয়ে কেউ যদি এটাকে এভাবে ব্যবহার করেন যেটাতে একটা প্রভোকেশন হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, মানিক সাহা বিজেপির দলের একজন কার্যকর্তা হতে পারেন, কিন্তু যখন উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি কিন্তু, আমি বিরোধী দল ধরুন সিপিএম করি, উনি আমারও মুখ্যমন্ত্রী। আমার মুখ্যমন্ত্রী মানে আমার কাছে সম্মানের, শ্রদ্ধার, বিশ্বাসের, এবং এই বিশ্বাসটুকু যদি যে কোনো রাজনৈতিক দল, আজকে মানিক সাহা আছেন, গতকাল ছিলেন মানিক সরকার, এই স্টুডিওতে বসে আমরা দিনের পর দিন তৎকালীন বামফ্রন্ট সরকারের বিভিন্ন নীতি সিদ্ধান্ত নিয়ে কথা বলেছি, একটিবারের জন্য আমাদের মুখ দিয়ে বেরোয়নি কি আপনি সঞ্চালক হিসেবে কিংবা বক্তা হিসেবে যে তৎকালীন মুখ্যমন্ত্রীকেও বারবার মানিক সরকার বলা, বারবারই আমরা উচ্চারণ করেছি মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সরকার কিংবা মাননীয় বিরোধী দলনেতা মানিক সরকার। তার পদমর্যাদার তো একটা গাম্ভীর্য আছে না। আজকে মানিক শাহ মুখ্যমন্ত্রী, কালকে উনি মুখ্যমন্ত্রী না থাকতে পারেন, উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু যে সময়কালে উনি মুখ্যমন্ত্রিত্বটা হোল্ড করেছেন, হি হোল্ড দ্য অফিস অফ দি অনারেবল চিফ মিনিস্টার। তো আমার তো ওনাকে কথা বলার সময়, ওনার নীতি সিদ্ধান্ত নিয়েও যদি কথা বলি, ওনার দলের কোনো আচরণ বা কোনো পলিসিগত সিদ্ধান্তের বিরোধিতা করি, আমাকে তো বাক সংযমের মাধ্যমে বলতেই হবে প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী। ঠিক। আর আরেকটা জিনিস এখানে লক্ষণীয় ছিল যে দাঁতের ডাক্তার বলে সম্বোধন করে এবং দাঁতের ডাক্তার করে কামাই করে। এটাকে মানিক শাহ কি বলছেন যে উনি ডেন্টাল ফ্যাটার্নিটিকে অপমান? না না, মানিক শাহ কি কোথাও বলেছেন যে আমি কিন্তু যদি আপনাদের কারোর কোনো সার্জিক্যাল প্রবলেম হয় আপনি চলে আসবেন জিবি হাসপাতালে, আমি পেট কেটে অপারেশন করে দেবো বলেছেন? কিংবা উনি বলেছেন হাত পা যদি কারোর ভাঙে আমি অর্থোপেডিক সার্জেন্টের মতো হাত পা জোড়া লাগিয়ে দেবো? উনি তো কোথাও ক্লেম করেননি। ওনার সাইনবোর্ডটা তো ওনার বাড়ির সামনে এখনো আছে, প্রফেসর ডক্টর মানিক সাহা, হ্যাঁ, ডেন্টাল সার্জন, এবং উনি একটা স্পেশালাইজেশন আছে উনার ফেসিয়ালের ক্ষেত্রে, ওনার ক্ষেত্রে। তো উনি তো এমনি ধরুন সমাজে প্রতিষ্ঠিত লোক হিসেবে সম্মানিত। এটা ওনার পেশা না না, সমাজে প্রতিষ্ঠিত লোক হিসেবে উনি সম্মানিত, সমাজে প্রতিষ্ঠিত। যদি মানিক শাহ মুখ্যমন্ত্রী না হতেন, আমি ধরেই নিলাম যে মানিক শাহ রাজনীতিতে নেই, মানিক শাহ মুখ্যমন্ত্রী না, আমি ধরেই নিলাম, স্টিল উনি সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। তো আমার কাছে পছন্দ না হতে পারে, যেহেতু উনি পাবলিক লাইফে আছেন। পাবলিক লাইফে থাকলে অনেকের অনেক কিছু অনেকের পছন্দ হয় না। আমরা কি পছন্দ করেছিলাম মানিক সরকারের সব পলিসি যখন বামফ্রন্ট সরকার ছিল? করিনি। কিংবা এর আগে যখন সুকুমার সেনগুপ্ত, সুধীর মজুমদার ছিলেন, তাদের পলিসিও অনেকে অ্যাকসেপ্ট করেননি। তার জন্য কি তাকে অসম্মান করবো আমরা? হয় নাকি এটা? তো সম্মানের চোখে যদি আমি না দেখতে পারি, ধরুন আপনি
দীপেন বাবু, আমি আপনাকে সম্মান করি না, আমি আপনাকে শ্রদ্ধা করি না, আমি আপনাকে ভালোবাসি না, ইট ডাজ নট মিন যে আমার এই অধিকার আছে আপনাকে অশ্রদ্ধা করার। এই অধিকারটা আমাকে কেউ দেয়নি যে ওই দীপেন না এইভাবে কথা বলার। আমি যখন আপনার বিরোধিতা করবো তখনও বলতে হবে দীপেন বাবু যে কথাটা বলেছেন এই কথাটা কারেক্ট না, দীপেন বাবু কথাটা ওভাবে চিন্তা করতে পারতেন। কথার মধ্যে শিষ্টাচার থাকতে হবে, ডেফিনেটলি। আমি আপনি যেটা বললেন সেটার পরে বর্তমান শাসক দলের কিছু লোককেও দেখেছি, তারাও যেভাবে এটা বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তারাও যেভাবে এটাকে রিয়েক্ট করেছেন। আরে এই সরকারের বিরুদ্ধে তো আপনাদের মিডিয়ার একজন, তার ট্রায়াল চলছে, আপনাদের মিডিয়ার একজন কলকাতাতে বসে বসে মাননীয় মুখ্যমন্ত্রী সম্বন্ধে, প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্বন্ধে, সিপিআইএম দলের প্রতিষ্ঠিত নেতাদের বিরুদ্ধে যা মুখে আসতো তাই বলতেন উনি। আর উনি বলতেন আমাকে কি করতে পারবি তোরা, ওই দেখ আমি মদের বোতল নিয়ে বসে আমি মদ খাইতেছি আর কইতাছি তোরা, দ্যাট ওয়াজ হিজ ফটো দিয়ে উনি বলতেন। ওকেও তো ধরতে পুলিশের খুব একটা অসুবিধা হয়নি, ঠিক জায়গা মতো ঠিক সময় মতো ওকেও ধরে এনে বিচারের জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন। নাও হি ইজ ফেসিং দ্য ট্রায়াল। তো এই যদি কোনো লোক মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং একটা প্রফেশনাল প্রতিষ্ঠিত যারা সমাজে তাদেরকে এভাবে করে, যিনি করেছেন উনি নিশ্চয়ই সাবসিকুয়েন্টলি বুঝবেন যে হয়তো কথাটা এখানে সঞ্জিত, যেহেতু আমি বলছিলাম যে রাজনৈতিক নেতৃত্বদের বক্তব্য আপনি খুব কাছ থেকে শোনেন এবং দেখেন এবং সেটাকে পর্যবেক্ষণ করেন, আমরা সেই জায়গায় আসি যে যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন, প্রমোদ মহাজন বলেছিলেন যে সোনিয়া গান্ধী যদি প্রধানমন্ত্রী হয় তাহলে মনিকা লেভিনস্কিও প্রধানমন্ত্রী হতে পারে। মনিকা লেভিনস্কি কে ছিলেন? বিল ক্লিন্টনের সাথে যৌন কেলেঙ্কারিতে যার নাম জড়িয়ে গেছিল। অটল বিহারী বাজপেয়ী তখন বলেছিলেন, 1999 সালের ঘটনা, অটল বিহারী বাজপেয়ী তখন ক্ষমা চাইতে বলেছিলেন এবং তখন কিন্তু ভুল বলে উনি ক্ষমা চেয়েছিলেন প্রমোদ মহাজন। এখন প্রদেশ কংগ্রেসের যারা দায়িত্বে রয়েছেন, নেতৃত্বরা রয়েছেন, তাদের কাছ থেকে এরকম কিছু আশা করছেন? দেখুন, আপনি যদি যে কোনো লোককে রাস্তায় বেরিয়ে 100 জনকে যদি আপনি মানে অ্যাট র্যান্ডাম ইন্টারভিউ নেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীদের নাম বলুন, অনেকে বলতে পারবেন না। পণ্ডিত লোক, লেখাপড়া জানা লোক বলতেই পারবেন না। আপনি জিজ্ঞেস করুন ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের নাম সিরিয়ালি বলেন তো, আপনি বলেন তো ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নাম প্রফুল্ল দাস আগে না রাধিকা গুপ্ত আগে? আর প্রফুল্ল দাস রাধিকা গুপ্তর নামই বলবে না হয়তো, বুঝলেন না? কিন্তু ভারতবর্ষের ইতিহাস লেখা হলে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীকে বাদ দিয়ে হবে না। কারণ ইতিহাসের দাবি তারা দাগ কেটে গেছেন। স্বামী বিবেকানন্দের কথা, পৃথিবীতে এসছিস দাগ কেটে যা। অটল বিহারী বাজপেয়ীর মতো প্রধানমন্ত্রী কতবার প্রধানমন্ত্রী হয়েছেন সেটার থেকেও বড় কথা, উনার মতো একটা ব্যক্তিত্ব ভারতবর্ষের ইতিহাসে একটা দাগ কেটে গেছেন যে আমি এসেছিলাম, আমার নাম রয়ে গেল, মোর নাম এই বলে খেত হোক, আমি তোমাদেরই লোক। যেমন ইতিহাসের পাতায় শ্রীমতী ইন্দিরা গান্ধীর ইমার্জেন্সি আছে, শ্রীমতী গান্ধীর বিরোধিতা করবেন অনেকে, কিন্তু শ্রীমতী গান্ধীকে বাদ দিয়ে ভারতবর্ষের ইতিহাস লেখা হবে না। তো তার জন্য তো তারা শ্রদ্ধেয়, তাদের কথা বারবার আসে, তাদের কথা বারবার আসে। এ রাজ্যে যেমন শচীন সিং এর কথা আসে, শচীন সিং তার বিরোধী পক্ষের নেতাকে জেলখানায় পাঠিয়েছেন, পাঠিয়ে এক প্রাক্তন বিধায়ককে দিয়ে সিল করা খাম পাঠাতেন ওই বামপন্থী নেতার বাড়িতে। তো ওই বামপন্থী নেতা ওই বিধায়ক বর্তমানে প্রাক্তন বিধায়ক, এই বিধায়ক বর্তমানেও জীবিত আছেন। তো উনার তো অল্প বয়স, তখন যুবক, উনার সন্দেহ যে শচীন দা ওই বামপন্থী লোকটাকে কারাগারের অন্তরালে পাঠিয়েছেন, তার বাড়িতে তার স্ত্রীর কাছে খামে কি থাকে, এটা কি থাকে। উনি ওনার বন্ধু বান্ধবদের নিয়ে আলোচনা করছেন, শচীন দা কি প্রেমপত্র পাঠান বাড়িতে, বলে এটা দেখার দরকার। মূল্যবোধের রাজনীতির কথা বলতে গিয়ে বলছি একটা উদাহরণ। ওই বিধায়ক যদি আপনি আমাকে প্রশ্ন করেন, প্রাক্তন বিধায়ক, আমি তার নাম অন ক্যামেরাও বলে দিতে পারি, কারণ আমার কোনো অসুবিধা নেই, কারণ উনি বর্তমানেও জীবিত। তারপর ওনারা বটতলাতে একটা হোটেলে গিয়ে ভাতের হাড়ি আছে না, ভাতের হাড়ির উপর ওই খামের ওই জায়গাটা যেখানে আঠা লাগানো, ওই জায়গাটা আস্তে 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 তুলেছেন, তুলে দেখেছেন তৎকালীন সময়ে এটার ভেতরে 200 টাকা। আচ্ছা, আবার লাগিয়ে ওই বাড়িতে দিয়ে আসার পর ওই প্রাক্তন বিধায়ক শচীন সিংকে জিজ্ঞেস করলেন, শচীন দা আপনি তো উনারে পাঠাইলেন জেলে, তো উনার বাড়িতে আপনি কি পাঠান?
কইছে দেখো উত্তরটা সব শুনেন সচিন সিং এর, যে আমার রাজনৈতিক লড়াই ওই লোকের সঙ্গে, তার পরিবারের তো কোনো দোষ নেই, তার পরিবার কেন না খেয়ে মরবে, তার বউ আছে, বাচ্চা আছে। দ্যাট ওয়াজ মূল্যবোধের রাজনীতি। ত্রিপুরার ইতিহাস লেখা হলো যেমন সচিন সিংকে বাদ দিয়ে হবে না, সুকুমার সেনগুপ্তকে বাদ দিয়ে হবে না, নৃপেন চক্রবর্তীকে বাদ দিয়ে ত্রিপুরার ইতিহাস লেখা হবে না। সুতরাং ইতিহাসের দাবিতে যারা এসে সময়ের দাবিতে দাগ কেটে যায়, তারা সৌজন্যতা, শিষ্টাচারের, শালীনতার, তারা তারা এইগুলি ডিফারেন্ট টাইপের লোক। এগুলো ভুললে চলবে না, এগুলো ভুললে মানুষ আবার বিধানসভাতেও ভাঙচুর করে, এরকম লোকও তো আছে। ঠিক, বাপ মা তুলে গালে রল করে, একদম, তাই না? একদম, আমরা সেগুলো দেখেছি এবং অবশ্যই অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, আর অনেক কিছু জানা যেত আপনার কাছ থেকে। তবে একদম শেষ পর্যায়ে এসে 2 মিনিট সময় আছে হাতে, 1 মিনিট সময় নেব। এই যে আমরা বলছি, আমরা যে আলোচনাগুলো করলাম, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষায় যে পুলিশের ভূমিকা তো অস্বীকার করার জায়গা নেই, কিন্তু কি করা যেতে পারে, মানে ইন জেনারেল কি করা গেলে একটু মিটিগেট, সমস্যাগুলো একটু মিটিগেট করা যেতে পারে, একটু আইন বা যেন মানুষ যেন আইন হাতে না তুলে নেয়, অপরাধ দমন করা যেতে পারে, কি করা যেতে পারে? আমি এক কথাই বলবো যে পুলিশের প্রত্যেকটা অফিসার এবং জওয়ানদের, তাদের একটা তো হলো যে এদের উপর একটা মানে অযোগ্য পুলিশ অফিসারদের আইডেন্টিফাই করতে হবে, যোগ্য পুলিশ অফিসারদের যোগ্য জায়গায় নিতে হবে। আচ্ছা, এবং কোন একটা জায়গায় যদি ঠিক মতো সার্ভিস দিতে না পারে, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এগুলো করতে হবে। 2-1টা এরকম ঘটনা হলে কিন্তু পুলিশের মধ্যে একটা কান খাড়া হয়ে যাবে। আজকাল সতর্ক হয়ে যাবে। 2 নম্বর হলো যে তার প্রফেশনাল নলেজ নেই, একটা তদন্ত কিভাবে করবে, একটা ল অ্যান্ড অর্ডার, একটা মব কিভাবে কন্ট্রোল করবে, সেগুলো যার বিন্দুমাত্র যার নেই, তাদের পোস্টিং দেওয়া হচ্ছে ভালো ভালো জায়গাতে। তো সেগুলো ট্রান্সফারের সময় বাস বিচার করে কাকে অ্যাপ্রোপ্রিয়েট ম্যান ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লেস ওগুলো দিতে হবে। এবং দেওয়ার পরে প্রত্যেকটা গাফিলতির যদি ঠিক মতো তদন্ত করা হয়, এটা হয়তো 1 বছর লাগবে। যেদিন কন্টিনিউ যেমন এভাবে করা শুরু হয়ে যাবে, তখন কিন্তু আস্তে 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 পুলিশের মধ্যে একটা রেডিক্যাল একটা চেঞ্জ আসবে। কিন্তু আমি মানে একদম কনফার্ম যে এটা আসবে। এটা হচ্ছে না বলে কিন্তু পুলিশে যা কিছু করছে, ধরুন কনভিকশন হলো না, একটা চার্জশিট দিল, কোর্টে গিয়ে কনভিকশন হলো না, দেখা গেল একদম গ্রস নেগলিজেন্স পুলিশ অফিসারের, যে তদন্তকারী অফিসার, কেসটা হেরে গেছে, এতটুকুই ডিপার্টমেন্ট জানে, কিন্তু কার দোষে হারলো, ওর মধ্যে কি অ্যাকশন, সেগুলো কিন্তু হচ্ছে না। ওকে, ঠিক, সেগুলো করতে হবে, সেন্সিটাইজ করতে হবে পুলিশকে সেন্সিটাইজ করতে হবে। বাবু, আপনার কি? আবার পুলিশ যদি খুব মানে সাধারণ জনগণের হয়ে খুব মানে ভালো কাজ করে, তাহলেও কিন্তু পুলিশের বিপদ। তার একেবারে জ্বলন্ত উদাহরণ আমাদের 23 সালের বিধানসভা নির্বাচন। এই 23 সালের বিধানসভা নির্বাচনে আগরতলা শহরটাকে একেবারে ইনসিডেন্ট ফ্রি করার ক্ষেত্রে যে একটা ভূমিকা নিয়েছিলেন তৎকালীন এসডিপিও অজয় দাস, কিন্তু এত ভালো, আমরা জানি না ভিতরে ভালো লোক কি, উনি খারাপ লোক, ওনার পৃষ্ঠপোষকতা করার দায়িত্ব আমার নেই, কিন্তু ফ্যাক্টস রিমেইন, অজয় দাসের এই যে শহরে যে পেট্রোলিং আর মার্চ পাস টিএসআর নিয়ে একটি ইনসিডেন্ট হতে পারেনি। রেজাল্ট কি? সম্ভবত বোধহয় এখন মানে অখ্যাত কোন পোস্টে টিএসআর এ উনি আছেন, যেটা বলছিলেন নন্দন বাবু। তো বেশি ভালো কাজ করো বিপদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, আজ অনুষ্ঠানে ছিলেন আপনারা। তবে এই অনুষ্ঠানে আরো অনেক কিছুই আলোচনা করার জায়গা ছিল, সময় ফুরিয়ে গেছে অনুষ্ঠানে। আমরা রাজনৈতিক পরিবেশের কথা আলোচনা করতে পারলাম না, বিগত দিনে কেমন ছিল, এখন কেমন হচ্ছে, কতটা পরিবর্তন হচ্ছে। তবে আরো একদিন অবশ্যই আপনাদের স্টুডিওতে চাইবো। আজকের জন্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, সম্প্রতি রাজ্যে বেশ কিছু জায়গায় সাম্প্রদায়িক উত্তেজনার পাশাপাশি চুরি, ছিনতাই, ডাকাতির মতো বেশ কয়েকটি খুনের মামলাও সামনে উঠে এসেছে। তা অস্বীকার করার জায়গা নেই। তবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রত্যেকটা ঘটনায় যে দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া নেওয়া হচ্ছে, সেটাও বাস্তব। তবে বিশেষজ্ঞদের মতে অপরাধ রোধে পুলিশকে আরো সক্রিয় হতে হবে। ঘটনা ঘটে যাওয়ার পর রিয়েক্ট করার পাশাপাশি পুলিশকে আরো বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে, তবে রাজ্যের অপরাধ দমন করা সম্ভব হবে। আগামী দিনে কেমন থাকে রাজ্যের আইন শৃঙ্খলা, সেদিকে নজর রাখছি আমরা, আর আপনারা সব খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।